আমার প্রেমিকের মতো আচরণ করতে শুরু করল আমার ছেলে। যখন ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, এই বাল্বের আলোর মতো তুমি আমার জীবন আলোকিত করেছ। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। কি ইলেকট্রিক তার লাগানোর জন্য তাকে হ্যাচক লাইট ধরে দিচ্ছিলাম, যখন কাজ শেষে লাইট জ্বলে উঠল হঠাৎ সে এমন কথা বলল। উজ্জ্বল আলো আমার চোখ ধাঁধিয়ে দিল, নাকি তার কথা আমাকে অন্ধ করে দিল বুঝতে পারছিলাম না। আমার নিজের সন্তান, যাকে গর্ভে ধারণ করেছি, জন্ম দিয়েছি, এখন সে আমাকে স্ত্রী হিসেবে চায়। সম্পর্কের এমন বিকৃতি কিভাবে সম্ভব? তার চোখে পুরুষালী চাহনি দেখে আমি শিহরিত হয়ে উঠলাম। মা হিসেবে আমার যে মাতৃত্ব, তা যেন এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। নিজের ছেলে আমাকে নারী হিসেবে দেখছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম জয়া সিংহ। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম মৃণাল সিংহ, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুমিতা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুমিতা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের বাড়িটা শহরের একটু বাইরে, এমন একটা জায়গায় যেখানে শহরের কোলাহল নেই, প্রকৃতির বুকে শান্তিতে থাকতে পারি আমরা। বাড়ির পেছনে বিশাল একটা বন, সামনে ছোট একটা হ্রদ। স্বামী মৃণাল একটা বড় কোম্পানিতে উচ্চপদে চাকরি করেন। বাড়ি থেকে অফিস বেশ দূরে, তাই সপ্তাহে অনেকটা সময় তিনি বাড়িতে থাকতে পারেন না। শুধু সপ্তাহান্তে সময় কাটান আমাদের সঙ্গে। গত বছরের কথা, মৃণাল আবার বিদেশে একটা প্রজেক্টের জন্য ২ সপ্তাহের ছুটিতে গেছেন। এই সময়টা আমি বাড়িতে ছিলাম বাচ্চাদের সাথে। ছেলে অভিজিৎ সবে কলেজে ভর্তি হয়েছে, ক্লাসের পড়াশোনা নিয়ে ব্যস্ত। মেয়ে সুমিতা স্কুলে ভালো করছে, তার বয়সের হিসেবে বেশ বুদ্ধিমতী। সেদিন দুপুরে বিদ্যুৎ চলে গেল। আমাদের এই এলাকায় প্রায় বিদ্যুৎ যায় আর আসে, কিন্তু সেদিন দেখলাম বাড়ির লাইট ফিউজ হয়ে গেছে। মৃণাল থাকলে এই সব সমস্যা নিজেই সমাধান করতেন, কিন্তু তিনি তো নেই। সারাদিন খুব গরম ছিল, এসির বিদ্যুৎ না থাকায় বাড়ির ভেতর থাকা দায় হয়ে উঠল। অভিজিৎ এসে বলল, মা, লাইট লাগাতে হবে, নইলে সন্ধ্যার পর অন্ধকারে কি করব? আমার অনেক পড়া বাকি আছে গি। আমি বললাম, হ্যাঁ, আমিও ভাবছি ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, কিন্তু আজ এত দেরি হয়ে গেছে, আজ আর কেউ আসবে না গে। অভিজিৎ বলল, মা, আমি ঠিক করতে পারব। বাবা আমাকে শিখিয়েছেন কিভাবে ফিউজ বদলাতে হয় গি। আমি চিন্তিত হয়ে বললাম, না না, তুমি ওসব নিয়ে নাড়াচাড়া করো না, বিদ্যুতের কাজ বিপজ্জনক। কিন্তু ছেলে আমার কথা শুনল না। সে বাড়ির পেছনের সাইড ঘরে গেল, যেখানে সবার টুলবক্স রাখা। সেখান থেকে স্ক্রু ড্রাইভার আর প্লায়ার্স নিয়ে এলো। তারপর বলল, মা, চলো আমি দেখাচ্ছি গু। আমার ভয় করছিল। বাচ্চাটা মাত্র কলেজে ভর্তি হয়েছে, এখনও শিশু বললেই চলে। বিদ্যুতের কাজ তার করা উচিত নয়। কিন্তু সে শুনল না। বাধ্য হয়ে আমি তার সাথে বাড়ির মেইন সুইচ বোর্ডের কাছে গেলাম। বাড়ির মেইন সুইচ বোর্ড বাড়ির বাইরে ভিতের দেওয়ালে লাগানো। অভিজিৎ সেখানে গিয়ে সুইচ বক্সের ঢাকনা খুলল। ভেতরে কতগুলো তার দেখা গেল। আমি ভয়ে ভয়ে তার দিকে তাকালাম। সে খুব আত্মবিশ্বাসের সাথে দেখাচ্ছিল। নিজের ক্ষমতা প্রমাণ করতে চায় বলে মনে হল। অভিজিৎ বলল, মা, আমাকে হ্যাচক লাইটটা একটু ধরে দাও, আমি ফিউজ বদলে ফেলি। আমি হ্যাচক লাইটটা এনে তাকে দিলাম। সে বলল, না মা, তুমি ধরো, আমার দুটো হাতেই কাজ করতে হবে গু। আমি ভয়ে ভয়ে হ্যাচক লাইটটা ধরলাম, যেন সে দেখতে পায়। সে প্লায়ার্স দিয়ে পুরনো ফিউজটা খুলতে লাগল। আমি খুব ভয় পাচ্ছিলাম। বারবার বলছিলাম, অভিজিৎ, থাক না বাবা, কাল সকালে ইলেকট্রিশিয়ান ডেকে নেব গ। কিন্তু সে শুনল না। পুরনো ফিউজ খুলে ফেলে নতুন ফিউজটা লাগাতে শুরু করল। হঠাৎ তার হাত থেকে প্লায়ার্স পড়ে গেল। সে নিচু হয়ে সেটা তুলতে গেলে আমার হাত থেকেও হ্যাচক লাইটটা পড়ে গেল। সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে চেঁচিয়ে উঠলাম, অভিজিৎ। অভিজিৎ বলল, কিছু হয়নি মা, শুধু লাইটটা পড়ে গেছে, আবার তুলে নাও। আমি অন্ধকারে হাত দিয়ে লাইটটা খুঁজে পেলাম। আবার সেটা জ্বালিয়ে ধরলাম। অভিজিৎ তখন নতুন ফিউজটা লাগাতে ব্যস্ত। আমি তার হাতের কাজ দেখছিলাম।
হঠাৎ তার হাত কেঁপে উঠল। আমি ভয় পেয়ে যাই। কি বললাম? সাবধানে অভিজিৎ। বিদ্যুৎ শেষ করার আগেই হঠাৎ একটা শব্দ হল। অভিজিতের শরীরটা কেঁপে উঠল। আমি ভয়ে হ্যাচক লাইটটা ফেলে দিয়ে চেঁচিয়ে উঠলাম। সে বিদ্যুতের শক খেয়েছে। আমি চিৎকার করতে লাগলাম, অভিজিৎ, অভিজিৎ! কিন্তু সে মাটিতে পড়ে গেল। আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম। তার শরীর ঠান্ডা হয়ে গেছে। সে অজ্ঞান হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে সুমিতাকে ডাকলাম। সে ঘরের ভেতর থেকে দৌড়ে এলো। আমাদের দুজনকে মিলে অভিজিৎকে টেনে ঘরের ভেতরে নিয়ে এলাম। বাইরে তখন সন্ধ্যা নামতে শুরু করেছে। ঘরের ভেতর অন্ধকার। সুমিতা মোমবাতি জ্বালিয়ে আনল। আমরা অভিজিৎকে সোফায় শুইয়ে দিলাম। আমি তাড়াতাড়ি ফোন করলাম ডাক্তারকে। কিন্তু আমাদের বাড়ি থেকে শহর অনেকটা দূরে। ডাক্তার বললেন, আমি এখনই রওনা দিচ্ছি, কিন্তু পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। ততক্ষণ ছেলেকে গরম রাখুন। শরীরের তাপমাত্রা বজায় রাখা জরুরি। আমি ফোন রেখে আবার অভিজিতের কাছে গেলাম। সে তখনও অজ্ঞান। আমি আর সুমিতা তাকে কম্বল দিয়ে ঢেকে দিলাম। আমি কাঁদতে লাগলাম। আমার নিজের অসাবধানতার জন্য আমার বাচ্চাটা এমন অবস্থায়। আমি গরম পানি করতে গেলাম রান্নাঘরে। বাইরে তখন মেঘ করে এসেছে। ঝড়ের শব্দ পাওয়া যাচ্ছিল। আমার বুকের ভেতর ধুকপুক করছিল। আমি গরম পানি নিয়ে আবার অভিজিতের কাছে গেলাম। তার কপালে গরম কাপড় দিলাম। হঠাৎ বাইরে বাজ পড়ল। বিশাল শব্দে বাড়িটা কেঁপে উঠল। সুমিতা ভয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি তাকে বললাম, কিছু হবে না। ঘরের ভেতরে আমরা নিরাপদে আছি। কিন্তু আবার বাজ পড়ল। এবার আরও কাছে, হয়তো আমাদের বাড়ির পেছনের বনে। সুমিতা কাঁদতে লাগল। আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎ অভিজিৎ চোখ খুলল। আমি তার মুখের কাছে ঝুঁকে পড়লাম। অভিজিৎ, তুমি ঠিক আছো? সে গভীর চোখে আমার দিকে তাকাল। তার চোখ যেন অন্যরকম, অস্বাভাবিক। আমি কখনো তার চোখে এমন দৃষ্টি দেখিনি। সে হাত বাড়িয়ে আমার হাত ধরল। তার হাত ঠান্ডা, বরফের মতো। এত ঠান্ডা কেন? আমি চিন্তায় পড়ে গেলাম। অভিজিৎ ধীরে ধীরে উঠে বসল। সোফায় বসে চারপাশে তাকালো, যেন নতুন করে সবকিছু দেখছে। আমি তার কপালে হাত দিয়ে দেখলাম জ্বর আছে কিনা। সে আমার হাত সরিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি। তার গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল। এত ভারী, এত গম্ভীর, এমন তো তার কণ্ঠস্বর নয়। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বাইরের দিকে তাকিয়ে আছে, যেখানে ঝড়ের মধ্যে গাছের ডালপালা দুলছে। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা দেখলাম। আমি বললাম, অভিজিৎ, ডাক্তার আসছেন। তুমি শুয়ে থাকো। সে আমার দিকে তাকাল। ডাক্তার? আমার কোনো ডাক্তার লাগবে না। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু তুমি মাত্র বিদ্যুতের শক খেয়েছ। তোমাকে দেখাতে হবে কি? সে হাসল। এমন হাসি আমি আগে কখনো দেখিনি তার মুখে। সেই শক আমাকে নতুন জীবন দিয়েছে। আমি নতুন অভিজিৎ। আমি বুঝতে পারছিলাম না সে কি বলছে। বিদ্যুতের শকের কারণে কি তার মাথায় কোনো সমস্যা হয়েছে? আমি সুমিতাকে বললাম, সুমিতা, দাদার জন্য গরম দুধ নিয়ে আয়। সুমিতা রান্নাঘরে চলে গেল। অভিজিৎ উঠে দাঁড়াল। সে জানালার কাছে গিয়ে বাইরে তাকাল। কি সুন্দর ঝড়! কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে! আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। ঝড়ের মধ্যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল। সে উত্তেজিত গলায় বলল, আমি এই শক্তি অনুভব করতে পারছি। এ কি বলছে সে? আমি ভয় পেয়ে গেলাম। বিদ্যুতের শকের কারণে কি তার মাথার সমস্যা হয়েছে? তারপর হঠাৎ সে আমার দিকে ঘুরে দাঁড়াল। তার চোখ দুটো জ্বলজ্বল করছে। মা, আমার একটা কথা আছে তোমার সাথে। আমি কাঁপা গলায় বললাম, কি কথা অভিজিৎ? সে আমার হাত ধরল। তুমি কি লক্ষ্য করেছ বাইরে কি ঘটছে? প্রকৃতি কতটা শক্তিশালী? সারা আকাশ জুড়ে বিদ্যুতের খেলা। আমি বললাম, হ্যাঁ, এখন শুয়ে পড়ো, তুমি এখনও দুর্বল। সে বলল, দুর্বল? না, আমি কখনো এত শক্তিশালী বোধ করিনি। তারপর হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরল। আমার বুকের কাছে মুখ রেখে বলল, মা, এই বাল্বের আলোর মতো তুমি আমার জীবন আলোকিত করেছ। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে।
আমি হতবাক হয়ে গেলাম। এ কি বলছে সে? নিজের মাকে বিয়ে করতে চায়? আমি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এ কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছ? সে আবার আমার কাছে এলো। পাগল? না, আমি কখনো এত সুস্থ ছিলাম না। আমি বুঝতে পারছি তুমি আমার অসম্পূর্ণতা। আমাদের একসাথে থাকতে হবে গি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এ আমার ছেলে নয়। অভিজিৎ এমন কথা কখনো বলতে পারে না। বিদ্যুতের শকের কারণে কি তার মস্তিষ্কে সমস্যা হয়েছে? নাকি আরও কিছু ঘটেছে? আমি পেছনে হেঁটে গেলাম, সোফার পিছনে। তুমি কি আমাকে চিনতে পারছ? আমি তোমার মা। তুমি আমার ছেলে। সে হাসল। আমি তোমাকে চিনি, জয়া। তুমি আমার শক্তির উৎস। শুধু জয়া? মা বলছে না? আর এই কথাবার্তা? সুমিতা গরম দুধ নিয়ে এলো। অভিজিৎ তার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমার ছোট বোন উ। সুমিতা কাপটা টেবিলে রেখে বলল, দাদা, তুমি কেমন আছো এখন? অভিজিৎ বলল, ভালো। তুমি এখন ঘুমাতে যাও। আমার মায়ের সাথে বিশেষ কিছু কথা আছে গি। আমার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় জন্ম নিল। এ অভিজিৎ নয়। অন্য কেউ। সুমিতা আমার দিকে তাকাল। আমি তাকে বললাম, তুমি ঘুমাতে যাও। আমি দাদাকে দেখছি উ। সুমিতা ধীরে ধীরে নিজের ঘরের দিকে চলে গেল। অভিজিৎ আমার দিকে এগিয়ে এলো। জয়া, তুমি কি জানো আমি কে? আমি আমতা আমতা করে বললাম, তুমি আমার ছেলে অভিজিৎ। সে মাথা নাড়ল। না, আমি অভিজিৎ নই। আমি এই শরীরে প্রবেশ করেছি গু। আমার মনে হলো আমি পাগল হয়ে যাচ্ছি। এসব কি শুনছি আমি? সে বলল, আমি দেবদূত। বিদ্যুতের শক্তির অধিপতি। বহু বছর ধরে আমি এই পৃথিবীতে আসার চেষ্টা করছিলাম। আজ এই বিদ্যুতের শকের মাধ্যমে এই শরীরে প্রবেশ করেছি গিয়ে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এসব কি বলছ? তুমি অসুস্থ, তোমার বিশ্রাম দরকার। সে আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখল। তার চোখের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। তার চোখ আর আমার ছেলের চোখ নয়। নীল, বিদ্যুতের মতো জ্বলজ্বল করছে। আমি তোমাকে চাই, জয়া। তুমি আমার সহচরী হবে। আমাদের একসাথে এই পৃথিবী শাসন করতে হবে গু। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না। এ কি কোনো দুঃস্বপ্ন? আমি কি ঘুমিয়ে পড়েছি? কিন্তু সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল। আমার সামনে আমার ছেলের শরীরে দাঁড়িয়ে আছে এক অচেনা সত্তা। আমি আমার ফোনের দিকে হাত বাড়ালাম। আমি ডাক্তারকে আবার ফোন করি। সে, যে নিজেকে দেবদূত বলছে, আমার হাত থেকে ফোন কেড়ে নিল। কোনো ডাক্তার নয়। তারা বুঝবে না আমি কে। আমি বললাম, কিন্তু আমার ছেলে, তুমি তাকে কি করেছ? সে হাসল। তোমার ছেলে এখন ঘুমিয়ে আছে। তার মনের গভীরে। একদিন সে ফিরে আসবে। তবে তার আগে আমার কাজ শেষ করতে হবে। কি কাজ? তুমি কি চাও? আমি হতাশায় জিজ্ঞেস করলাম। দেবদূত বলল, আমি শক্তি চাই। মানবেরা বিদ্যুতের শক্তি আবিষ্কার করেছে, শোষণ করছে। আমি সেই শক্তি ফিরিয়ে নিতে এসেছি গু। আমি এসব বিশ্বাস করতে পারছিলাম না। এসব কাল্পনিক গল্পের মতো। কিন্তু আমার সামনে যা দেখছি তা তো বাস্তব। সে জানালার কাছে গিয়ে বলল, দেখো, আজ রাতে আমি আমার শক্তি দেখাবো তোমাকে। তুমি আমার সাথে থাকবে, আমাদের শক্তি একত্রিত করতে হবে গি। বাইরে তখন ঝড় প্রবল হয়েছে। বাস পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। একটা প্রচণ্ড বাজের শব্দে বাড়িটা কেঁপে উঠল। আমি সুমিতার কথা ভাবলাম। সে ভয় পেয়ে যাবে। আমি তার ঘরের দিকে যেতে উদ্যত হলাম। দেবদূত আমার হাত চেপে ধরল। যেও না। তুমি আমার কাছেই থাকবে গি। আমি রেগে বললাম, আমি আমার মেয়েকে দেখতে যাচ্ছি। সে ভয় পেয়ে যাবে। সে আমাকে ছেড়ে দিল। যাও। কিন্তু ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব গু। আমি সুমিতার ঘরে গেলাম। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুমায়নি। আমাকে দেখে বলল, মা, দাদার কি হয়েছে? সে অন্যরকম কথা বলছে গু। আমি তার পাশে বসলাম। সুমিতা, দাদার মাথায় একটু সমস্যা হয়েছে। বিদ্যুতের শকের কারণে। ডাক্তার আসছেন। তুমি ঘুমাও, আমি তোমার সাথেই আছি গু। সে বলল, মা, আমার ভয় করছে। দাদা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার বোন নই, অন্য কেউ গে।
আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছু হবে না। তুমি ঘুমাও। সুমিতা চোখ বন্ধ করল। আমি উঠে দরজার কাছে এলাম। সিদ্ধান্ত নিলাম দরজাটা ভেতর থেকে লক করে দিতে হবে। অভিজিতের শরীরে থাকা সেই অদ্ভুত সত্তাকে আমি বিশ্বাস করতে পারছি না। হঠাৎ সুমিতা বলল, মা, কিন্তু বাবা বলেছিলেন বাড়িতে ফিউজ গেলে কেবল মেইন সুইচটা বন্ধ করে পুরনো ফিউজটা খুলে নতুন ফিউজ লাগালেই লাইট আসবে। সেটা তো সহজ কাজ। দাদা কেন ইলেকট্রিক শক খেল? আমি থমকে গেলাম। সুমিতার কথাটা আমার মাথায় ঢুকল। বাজ, ফিউজ, বিদ্যুৎ। অভিজিৎ বিদ্যুতের শক খেয়েছে, বাইরে বিদ্যুৎ ঝড় হচ্ছে, এগুলো কি কোনোভাবে সম্পর্কিত? আমি দেবদূত নামক সেই সত্তার কথা ভাবলাম। সে বলেছিল মানবেরা বিদ্যুতের শক্তি ব্যবহার করছে, সে তা ফিরিয়ে নিতে এসেছে। এসব কি সত্যি? নাকি আমার ছেলে অভিজিৎ পাগল হয়ে গেছে? কিংবা আমিই পাগল হয়ে যাচ্ছি? আমি সুমিতার দরজাটা বন্ধ করে ভেতর থেকে লক করে দিলাম। তারপর ফিরে গেলাম লিভিং রুমে। দেবদূত সেখানে আমাদের বড় সোফায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়াল। তুমি ফিরে এসেছ গো? আমি বললাম, হ্যাঁ। এখন আমাকে বলো, তুমি আসলে কি চাও? আমার ছেলেকে কেন দখল করেছ? সে আমার চারপাশে ঘুরতে লাগল, আমাকে পর্যবেক্ষণ করছে যেন। তোমার ছেলে একটি উপযুক্ত মাধ্যম। সে যখন বিদ্যুতের তারের সাথে কাজ করছিল, আমি সেই সুযোগে তার শরীরে প্রবেশ করেছি। এখন আমাকে তোমার সাহায্য দরকার। আমি জিজ্ঞেস করলাম, কি সাহায্য? আমাকে শক্তি সঞ্চার করতে হবে, সে বলল। আমি বহু বছর ধরে এই পৃথিবীতে আসার চেষ্টা করছিলাম। আমার শক্তি সীমিত। তোমার সাহায্য ছাড়া আমি পূর্ণ শক্তি পাব না গি। আমি ভাবলাম, একে কিভাবে বিশ্বাস করি? কিভাবে মানি এসব? কিন্তু আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য আমাকে সময় নিতে হবে। সময় নিয়ে ভাবতে হবে। আমি বললাম, আচ্ছা, আমি তোমাকে সাহায্য করব। তবে আমার কিছু জানতে হবে। তুমি কে, কোথা থেকে এসেছ, কেন এসেছ? সে হাসল। তুমি সত্যিই একজন বুদ্ধিমতী মহিলা। আমি তোমাকে বেছে নিয়ে ভুল করিনি গিয়ে। সে জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকাল। আমি বিদ্যুতের রাজ্য থেকে এসেছি। এক এমন জগৎ যেখানে শুধু বিদ্যুৎ আর শক্তি। বহু যুগ ধরে আমরা তোমাদের পৃথিবী পর্যবেক্ষণ করেছি। তোমরা যখন বিদ্যুতের শক্তি আবিষ্কার করলে, তখন আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ল। তোমরা আমাদের শক্তি নিয়ে নিচ্ছ, ব্যবহার করছ নিজেদের মতো করে গি। আমি বললাম, কিন্তু আমরা তো জানতাম না তোমাদের অস্তিত্বের কথা। এখন জানো। আমি এসেছি সেই শক্তি ফিরিয়ে নিতে। বহু বছর ধরে আমরা এই পৃথিবীতে আসার চেষ্টা করেছি, কিন্তু কোনো মাধ্যম ছিল না। আজ তোমার ছেলের মাধ্যমে আমি সেই সুযোগ পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার ছেলে? সে কোথায়? আমি তোমাকে বলেছি, সে ঘুমিয়ে আছে। তার মনের গভীরে। একদিন সে ফিরে আসবে গু। আমি ভাবলাম, এই সত্তাটিকে আমার বিশ্বাস করার কোনো কারণ নেই। এ হয়তো আমার ছেলেকে নিয়ে নিতে চায়। আমাকে চালাক হতে হবে। আমি বললাম, আচ্ছা, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমাকে কিছু সময় দাও। এসব আমার জন্য নতুন। সে আমার কাছে এসে হাত বাড়াল। আমি অনিচ্ছা সত্ত্বেও তার হাত ধরলাম। তার হাত এখনও ঠান্ডা, কিন্তু এখন একটু উত্তাপ অনুভব করলাম। অভিজিতের শরীরে ধীরে ধীরে প্রাণ ফিরে আসছে। দেবদূত বলল, আজ রাতে আমি তোমাকে আমার শক্তি দেখাব। ঝড়ের মধ্যে আমরা বাইরে যাব। আমি আতঙ্কিত হয়ে বললাম, বাইরে? কিন্তু ঝড় হচ্ছে, বাজ পড়ছে। বাজ আমাদের বন্ধু। বাজের মাধ্যমে আমরা শক্তি পাব গু। আমি ভাবলাম, এই লোকটা পাগল। আমার ছেলের শরীরে থাকা এই যাই হোক, এর সাথে সাবধানে থাকতে হবে। দেবদূত হাঁটি এল ডাইনিং টেবিলের কাছে, যেখানে অভিজিতের ল্যাপটপ ছিল। সেটা খুলে অন করল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এ কি? এটা কি? সে চেঁচিয়ে উঠল। আমি দ্রুত তার কাছে গেলাম। কি হয়েছে? এই যন্ত্রটা, এর মধ্যে কত বিদ্যুৎ? সে ল্যাপটপের উপর হাত রাখল। এর মধ্যে আমার বন্দি ভাইদের দেখতে পাচ্ছি গু। আমি বুঝতে পারলাম না সে কি বলছে। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে সত্যিই আতঙ্কিত। সে বলল, তোমরা মানবেরা বিদ্যুতের শক্তিকে আটকে রেখেছ এসব যন্ত্রে। এর মধ্যে কত শক্তি, কত তথ্য। সে ল্যাপটপের কিবোর্ডে হাত রাখল। হঠাৎ স্ক্রিন থেকে তীব্র আলো বেরিয়ে এলো। দেবদূত শব্দ করে হাসল। আমি তাদের অনুভব করতে পারছি।
আমার ভাইয়েরা। ল্যাপটপের স্ক্রিন দিয়ে বিদ্যুতের ঝলক বেরিয়ে এলো, যেন আলোর নদী। সেই বিদ্যুৎ দেবদূতের হাতে যাচ্ছিল, তারপর তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি এসব দেখে হতভম্ব হয়ে গেলাম। এসব কি সত্যি ঘটছে, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? ল্যাপটপের ব্যাটারি ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেল। স্ক্রিন কালো হয়ে গেল। ল্যাপটপ বন্ধ হয়ে গেল। কিন্তু দেবদূতের দেহে এখন বিদ্যুতের রেখাগুলো দেখা যাচ্ছে, নীল আলোর মতো তার ত্বকের নিচে দৌড়াচ্ছে। সে আমার দিকে ফিরে তাকালো, তার চোখ এখন সম্পূর্ণ নীল আলো ভরা। এত শক্তি! কিন্তু এটা যথেষ্ট নয়। আমাকে আরও শক্তি চাই। বাইরে ঝড়ে শক্তির উৎস আছে কি? হঠাৎ দূর থেকে একটা শব্দ শুনলাম। কেউ যেন দরজায় নক করছে। দেবদূত ও আমি দুজনেই চমকে উঠলাম। শব্দটা আবার হল। দরজায় জোর নক। দেবদূত আমার দিকে তাকালো। কে? আমি বললাম, হয়তো ডাক্তার এসেছেন। ডাক্তার? না, কোনো ডাক্তার নয়। সে দরজার দিকে ইশারা করল। দরজা খোলো না। আমি দ্বিধা করলাম। আমার ভেতরে একটা আশা জন্ম নিল। যদি এটা সত্যিই ডাক্তার হয়, তাহলে তিনি হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। আবার দরজায় শব্দ হল, এবার আরও জোরে। জয়া, দরজা খোলো। একটা পরিচিত গলা। এটা মৃণাল, আমার স্বামী। দেবদূত বিদ্যুতের ঝলক নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল, তারপর দরজার দিকে এগিয়ে গেল। দেবদূত, তুমি যাচ্ছ কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে থামল। তুমি এর নাম জানো? একে? আমি বললাম, এ আমার স্বামী, অভিজিতের বাবা। তিনি বিদেশে গিয়েছিলেন, এখন ফিরে এসেছেন। দেবদূত আমার দিকে ফিরে তাকাল। তার চোখে রাগ দেখতে পেলাম। তুমি তাকে ডেকেছ? না, আমি বললাম। আমি জানতাম না তিনি আসবেন। মৃণাল দরজায় ধাক্কা দিতে লাগলেন। জয়া, দরজা খোলো। কি হয়েছে? ঘরে আলো দেখছি না কেন? দেবদূত রাগে কাঁপতে লাগল। তাকে আসতে দেব না। সে আমাদের প্ল্যান নষ্ট করবে। আমি দেবদূতের সামনে এসে দাঁড়ালাম। তুমি কিছু করো না। এ অভিজিতের বাবা। দেবদূত আমার একপাশে সরে গেল। তোমার স্বামী আমাদের মধ্যে আসতে পারবে না। আমি তাকে বাধা দেব। আমি দরজার দিকে দৌড়ে গেলাম। মৃণাল, তুমি এসেছ? চাবি আছে তোমার কাছে? দরজা খোলো। মৃণাল বলল, হ্যাঁ, আমি চাবি খুঁজছি। কিন্তু এত অন্ধকার কেন? বিদ্যুৎ গেছে? আমি দরজার কাছে গিয়ে বললাম, হ্যাঁ, লাইট নেই। অভিজিৎ ফিউজ লাগাতে গিয়ে শক খেয়েছে। সে অন্যরকম আচরণ করছে। দেবদূত রাগে আমার দিকে তাকাচ্ছিল। সে বলল, তাকে কিছু বলো না। আমি যে এখানে আছি তা তাকে জানতে দিও না। মৃণাল দরজার বাইরে চাবি খোঁজার শব্দ করছিলেন। অভিজিৎ শক খেয়েছে? সে কেমন আছে? আমি ডাক্তারকে ফোন করেছিলাম, তিনি কি এসেছেন? আমি ভেতরে উদ্বিগ্ন হয়ে বললাম, না, ডাক্তার এখনো আসেননি। মৃণাল, অভিজিৎ অন্যরকম হয়ে গেছে। সে বলছে সে আর অভিজিৎ নয়, সে দেবদূত নামে কেউ। বাইরে মৃণালের চাবি খোঁজার শব্দ বন্ধ হয়ে গেল। কি বললে? দেবদূত? দেবদূত রাগে আমাকে ধাক্কা দিল। তুমি কি করলে? তাকে আমার কথা বললে? আমি বললাম, আমাকে ছেড়ে দাও। এ আমার স্বামী, তিনি আমাদের সাহায্য করবেন। দেবদূত হাত তুলে আমাকে ধাক্কা দিল। আমি পিছলে পড়ে গেলাম। দরজার কাছে এক জোরে ধাক্কা হল। মৃণাল দরজা ভাঙার চেষ্টা করছেন। দেবদূত এখন সম্পূর্ণ নীল বিদ্যুতের আলো ভরে গেছে। তার হাত থেকে বিদ্যুতের ফুলকি ছড়াচ্ছে। সে দরজার দিকে হাত বাড়াল। আমি দৌড়ে গিয়ে তাকে আটকাতে চেষ্টা করলাম। না, তুমি কি পাগল হয়ে গেছ? এ অভিজিতের বাবা, তুমি তাকে আঘাত করতে পারো না। দেবদূত হাত নামাল। তাহলে আমার সাথে আসো, আমরা বাইরে যাব। ঝড়ের মধ্যে। আমি বললাম, না, এখন না। দরজায় আরেকটা জোরে ধাক্কা হল। দরজার কাঠের খুব চুড়ি উঠছে। মৃণাল দরজা ভাঙার চেষ্টা করছেন। দেবদূত এবার আমার হাত ধরে টানল। চলো, আমরা বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাব। সে আমাদের খুঁজে পাবে না। আমি বাধা দিলাম। না,
আমি আমার স্বামীর সাথে কথা বলবো। দেবদূত আমাকে কাছে টেনে নিল। তার চোখ থেকে নীল আলো বেরোচ্ছে। যেন সত্যিই কোনো অতিপ্রাকৃত সত্তা। সে আমাকে বলল, তুমি আমার সাথে আসবে। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ, মনে আছে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, কিন্তু এখন না। আমি আমার স্বামীর সাথে কথা বলবো। কিন্তু তিনি আমাদের বাধা দেবেন, দেবদূত বলল। আমি একটু শান্ত করার চেষ্টা করলাম তাকে। না, আমি তাকে বুঝিয়ে বলবো। আমরা একসাথে সব সমাধান করব। দেবদূত আমাকে ছেড়ে দিল। আমি দরজার কাছে গেলাম। মৃণাল, থামো। দরজা ভেঙো না, আমি চিৎকার করে বললাম। দরজায় ধাক্কা দেওয়া বন্ধ হল। জয়া, কি হয়েছে? অভিজিৎ কেমন আছে? সে অন্যরকম হয়ে গেছে। বিদ্যুতের শক খাওয়ার পর সে বলছে সে আর অভিজিৎ নয়, সে দেবদূত নামে কেউ। বাইরে নীরবতা। তারপর মৃণাল বললেন, জয়া, দরজা খোলো। আমি অভিজিতের সাথে কথা বলতে চাই। আমি নিচু স্বরে বললাম, একটু অপেক্ষা করো। সে পেছনে দেবদূত আমার হাত ধরে টানল। আর নয়। তুমি বেশি কথা বলে ফেলেছ। আমা